অনলাইন নিবন্ধন সফল হওয়ায় করোনা টিকার স্পট রেজিস্ট্রেশন এখন থেকে বন্ধ। জেলা উপজেলাতেও ভিড়। ভ্যাকসিন নিতে গ্রামের মানুষকে উদ্বুদ্ধ করার আহ্বান প্রধানমন্ত্রী। জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত ইস্যুতে রাজপথে বিএনপি। রাজধানীতে বিক্ষোভ সমাবেশ। ১ মার্চ থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। চট্টগ্রামের শপথ নিতে আসার সময় কাদের মির্জার গাড়িতে হামলা। একরাম, নিজাম হাজারী ও আজম নাসিরের দিকে অভিযোগ। চটেছেন বিভাগীয় কমিশনারের ওপরও। ওয়াসার ভুলে ব্যক্তিগত জমিতে গড়ে উঠেছে পাম্প ও খাল। ১ দশক ধরে বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও মেলেনি প্রতিকার। ভোরের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। অনলাইনে সহজে নিবন্ধন করতে পারায় করোনা টিকা নিতে আর স্পট রেজিস্ট্রেশন থাকছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া যে টিকা কেন্দ্রগুলোতে বরাদ্দ কোটা এরই মধ্যে শেষ হয়েছে সেখানে পরিধি আরও বাড়ানো হবে বলেও জানান তিনি। এদিকে গতকাল গণটিকার ৫ম দিনে কেন্দ্রে এসে নিবন্ধন না করতে পেরে ফিরে গেছেন অনেকে। তারপরও আজ সর্বোচ্চ সংখ্যক মানুষকে টিকা দেওয়া হয়েছে। ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে শুরু হয় করোনার টিকাদান কার্যক্রম। আগেই বলা ছিল অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া মিলবে না করোনার টিকা। তবে প্রক্রিয়া কিছুটা জটিল থাকায় নিয়ম শিথিল করে অধিদপ্তর। করা হয় স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা। তাছাড়া তারিখ নিশ্চিতের SMS না আসলেও নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে আগেই মিলেছে টিকা। তবে গত ৫ দিনে পরিস্থিতি বদলেছে অনেকটা। অনলাইনে রেজিস্ট্রেশন এখন খুবই সহজ। টিকা নিতে আগ্রহ বাড়ায় কেন্দ্রগুলোতেও চাপ ছিল স্পট রেজিস্ট্রেশনের। এ অবস্থায় স্বাস্থ্যমন্ত্রী জানান, বৃহস্পতিবারের পর আর করা যাবে না কেন্দ্রে এসে নিবন্ধন। প্রয়োজনে বড় হাসপাতালগুলোতে টিকার সংখ্যা বাড়ানো হবে বলেও জানান তিনি। আমাদের যেহেতু রেজিস্ট্রেশন অনেক সাকসেসফুলি হচ্ছে, অন দ্য স্পট রেজিস্ট্রেশন এখন আর করব না। বৃহস্পতিবার সকাল ৮টা থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে স্পট রেজিস্ট্রেশন করতে ভিড় করেন টিকা প্রত্যাশীরা। তবে হঠাৎ নিবন্ধন বন্ধ হয়ে যাওয়ায় কিছুটা বিপাকে পড়েন তারা। এদিন শিডিউল যাদের ছিল না তাদেরকেও ঢুকতে দেয়া হয়নি টিকা কেন্দ্রে। আমরা তো রেজিস্ট্রেশন করেছি, আমার মেসেজ আসে না 2 দিন ধরে। এখন হঠাৎ করে গেট বন্ধ করে দিয়ে বললো যে SMS আসতে হবে। হাসপাতাল পরিচালক জানিয়েছেন এরই মধ্যে তাদের জন্য বরাদ্দ ২০,০০০ ডোজের রেজিস্ট্রেশন শেষ, তাই আপাতত নিবন্ধন হচ্ছে না। মন্ত্রণালয় প্রদত্ত ২০,০০০ কোটা আমার পূরণ হয়ে গেছে, কম্পিউটার আর নতুন নিচ্ছে না। এদিকে সব মিলিয়ে যারা টিকা দিতে পেরেছেন স্বস্তি ছিল, তাদের মাঝে গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়ারও খবর মেলেনি। চমৎকার আয়োজন আমার কাছে মনে হয়েছে, খুব বেশি সময় লাগেনি। খুব সুন্দর ওয়েতে আমরা টিকা নিয়েছি, শান্ত পরিবেশে। বুধবার মধ্যরাত পর্যন্ত সুরক্ষা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছেন ১০ লাখেরও বেশি টিকা প্রত্যাশী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জেলা উপজেলাতেও চোখে পড়েছে টিকা প্রত্যাশীদের দীর্ঘ লাইন। গত ৪ দিন কয়েকশো মানুষ যেখানে টিকা নিয়েছেন সেখানে গতকাল এসেছেন হাজার হাজার মানুষ। টিকা গ্রহণের পর সন্তোষ প্রকাশ করেন তারা। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রতিদিনই ভিড় বাড়ছে করোনা টিকাদান কেন্দ্রে। ৫ম দিনে এসে দেশের বিভাগীয় জেলাগুলো ছাড়াও উপজেলাগুলোতে ভিড় করেন হাজার হাজার মানুষ। তিল ধারণের ঠাঁই ছিল না চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের টিকাদান কেন্দ্রের ভিতরে এবং নিবন্ধন বুথের বাইরে। তবে কিছু অসঙ্গতির কথা জানান টিকা নিতে আসা সাধারণ মানুষ। এতগুলো মানুষ একসাথে ডাকার প্রয়োজন ছিল না, যাদেরকে ভ্যাকসিন দিবে ওই দিন নির্দিষ্ট করে দেওয়া দরকার ছিল। SMS পাইছি, SMS আমাকে আজকে আসতে বলছে, আমি আজকে আসছি। ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর সহ বিভিন্ন জেলায় চোখে পড়েছে একই চিত্র। করোনা টিকাদান কার্যক্রমের ৫ম দিনেও বিচারপতি, সম্মুখ সারির যোদ্ধা, চিকিৎসক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, দেশের বিশিষ্ট জনেরা সহ নানা শ্রেণী পেশার মানুষ টিকা নিতে এসেছেন। অনায়াসে আমাদের অফিসিয়াল কাজকর্ম বা আনুষঙ্গিক কাজকর্ম করতে পারবো। আমরা এখন নিজেকে অনেক সেফ মনে করতেছি। লোকজনের সমাগম দেখে এবং সবার উৎসাহ উদ্দীপনা দেখে আমার খুবই চমৎকার লেগেছে। আমার হাজবেন্ড আগেই নিয়েছে, তারপরে 2 দিন দেখলাম যে তাদের কোনো সমস্যাই হয় না, সেজন্য আমিও নিলাম। বিশেষজ্ঞরা বলছেন টিকা নেওয়ার পর সুস্থ আছেন সবাই, সেই কারণে আস্থা বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। উপচে ওরা ভিড় বলতে পারি, অনেক উৎসবের আমেজে মানুষ এখন আসছে এবং বৃদ্ধরা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যেটা, বৃদ্ধ মানুষরা কিন্তু অনেকে এখন আসছেন, এটা আমাদের জন্য হচ্ছে খুশির খবর। উৎসবের আমেজে দেশের সব জেলা উপজেলার ১০০৫টি কেন্দ্রে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলে করোনা টিকাদান কার্যক্রম। সাদিয়া আফরিন, সময় সংবাদ।
গত 4 সপ্তাহে বিশ্বে করোনা আক্রান্ত আর মৃত্যুর হার কমে এসেছে, যা মহামারী নিয়ন্ত্রণে আসার আভাস বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চলমান ভ্যাকসিন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণেই পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে মত সংস্থাটির। অবশেষে আশার বার্তা শোনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত 4 সপ্তাহে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত আর মৃতের সংখ্যা কমতে থাকায় মহামারী নিয়ন্ত্রণে আসার ইঙ্গিত দিল সংস্থাটি। শক্তিশালী করোনার প্রকোপ কমে আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। WHO করোনা মহামারীর সাপ্তাহিক হালনাগাদ তথ্যে জানিয়েছে, গত সপ্তাহে সারা বিশ্বে 84,000 মানুষের করোনায় মৃত্যু হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে 10% কম। এছাড়া গত সপ্তাহে বিশ্বজুড়ে করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে 31 লাখের বেশি। আগের সপ্তাহের চেয়ে এ সংখ্যা 17% কম। যুক্তরাষ্ট্র সহ ইউরোপের কয়েকটি দেশে প্রচণ্ড শীতের কারণে মৃত্যু ও সংক্রমণের মাত্রা বেড়েছে। তবে বৈশ্বিকভাবে আক্রান্ত মৃত্যু দুটোই নিম্নমুখী। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান সহ বাংলাদেশেও করোনার প্রকোপ আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এদিকে ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া ও ব্রিটেনে গত সপ্তাহে তুলনামূলক কম করোনা রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণ কমার হার সবচেয়ে বেশি আফ্রিকায়, আর সংক্রমণ কমার হারে সবার পেছনে রয়েছে ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল। করোনার প্রকোপ কমার পেছনে বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার। তবে মহামারী পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হলে প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের টিকা কর্মসূচির আওতায় আনার বিকল্প নেই বলে জানান সংস্থাটির মহাসচিব। সৃষ্টি ঘটক, সময় সংবাদ। নারায়ণগঞ্জের কলাগাছিয়া ইউনিয়ন যেন ফুলের রাজ্য। পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে ভীষণ ব্যস্ত শত শত ফুল চাষী। কিন্তু তাদের এ পরিশ্রম কি সফল হবে? জানতে চোখ রাখুন সংবাদের শেষাংশে। টিকা নিতে ভয় না পেয়ে দেশবাসীকে সুরক্ষিত থাকার জন্য ভ্যাকসিন নিতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে গ্রামগঞ্জের মানুষকে সপরিবারে টিকা গ্রহণে উৎসাহিত করতে আনসার বাহিনীর প্রতিও আহ্বান জানান তিনি। গতকাল সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে গাজীপুরের আনসার একাডেমিতে বাহিনীর জাতীয় সমাবেশে যুক্ত হয়ে এই কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, বিএনপি জামায়াত জোটের অগ্নি সন্ত্রাস থেকে মানুষের জানমাল রক্ষায় আনসার বড় ভূমিকা পালন করেছিল। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। আইন শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা এবং আর্থসামাজিক উন্নয়নের জন্য মুক্তিযুদ্ধেরও 2 যুগ আগে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ আনসার বাহিনী। স্বাধীনতার পর ক্রমেই সুসংগঠিত হয়েছে এই বাহিনী। সারা দেশে সুশৃঙ্খল 42টি ব্যাটালিয়নে জনসম্পৃক্ত এই বাহিনীতে এখন কর্মরত 61 লাখ সদস্য। দেশের সর্ববৃহৎ এই বাহিনী এখন গ্রাম থেকে শহরে কাজ করছেন বীরদর্পে। বৃহস্পতিবার সকালে বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের আনসার একাডেমিতে 41তম জাতীয় সমাবেশে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী। আনসার বাহিনী সবসময় জনগণের পাশে থাকে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আনসারের মানোন্নয়নে সব পদক্ষেপ নিয়েছে সরকার। বিএনপি জামাত জোটের অগ্নিসন্ত্রাসে মানুষের জানমাল রক্ষায় আনসার বাহিনীকে আমরা সম্পৃক্ত করেছিলাম এবং তারা অত্যন্ত দক্ষতার সাথে সেই সময় এই অগ্নিসন্ত্রাস মোকাবেলা করেছে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ আমাদের দেশের যুব সমাজ যেন এর সঙ্গে সম্পৃক্ত না হয় এ ব্যাপারে বিশেষ ভূমিকা আপনারা রেখে যাচ্ছেন। শেখ হাসিনা জানান, মহামারী থেকে দেশবাসীকে রক্ষায় সরকারের সব পদক্ষেপ অব্যাহত থাকবে। এখন প্রয়োজন মানুষের ভ্যাকসিন ভীতি দূর করা। পরিবারের সকল সদস্য যেন টিকা নেয় সেদিকে যত্নবান হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং এক্ষেত্রে আনসার বিডিপিকেও আমি অনুরোধ করছি যে আপনারা গ্রামের মানুষকে একটু উদ্বুদ্ধ করবেন। এর আগে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বাহিনীর 140 জনকে প্রধানমন্ত্রীর পক্ষে পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন কন্টিনজেন্টের সম্মিলিত কুচকাওয়াজে শেষ হয় জাতীয় সমাবেশের আনুষ্ঠানিকতা।
সামগ্রিক অগ্রগতির ধারায় পাল্টে গেছে বাংলাদেশ আনসারের আকৃতি, অবয়ব এবং কাঠামো। আগামী দিনে দেশের সর্ববৃহৎ এই বাহিনীটি নিরাপত্তার পাশাপাশি উন্নয়নের সারথি হয়ে কাজ করবে, এমনটি আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। বাংলাদেশ আনসার একাডেমি থেকে দেবাশিস রায়, সময় সংবাদ, শফিপুর, গাজীপুর। ব্যক্তিগত জমি দখল করে বসানো হয়েছে ওয়াসার পানির পাম্প ও তৈরি হয়েছে খাল। আর খাল ও পাম্পের জন্য নির্ধারিত জায়গায় প্রভাবশালীরা নির্মাণ করেছে বিশাল অট্টালিকা। রাজধানীর মোহাম্মদপুরে ঘটেছে এমন ঘটনা। জমি হারিয়ে দিশেহারা ভুক্তভোগীরা বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও পাচ্ছে না কোনো প্রতিকার। ভুল স্বীকার করে প্রায় 1 দশক ধরে ক্ষতিপূরণ দেওয়ার কথা বললেও তা বাস্তবায়ন না করার অভিযোগ উঠেছে ওয়াসার বিরুদ্ধে। মাহমুদ রাকিবের রিপোর্ট। দুই পাশে বিশাল দুটি অট্টালিকা, তার মাঝখানে ওয়াসার মালিকানাধীন খাল ও পানির পাম্প। মহানগর জরিপ দাগ অনুযায়ী ওয়াসার পাম্প, ওয়াকওয়ে ও 2 পার বাধাই করা এই খালের অংশবিশেষ রয়েছে 137 নম্বর জমির ওপর। একইভাবে পাম্পের পাশের রাস্তা ও বহুতল ভবনটি নির্মিত হয়েছে 135 নম্বর দাগে, আর খালের অপর পাশে 138 নম্বর দাগে রয়েছে আরেকটি বিশাল অট্টালিকা। তবে ম্যাপ অনুযায়ী পাম্প হবার কথা 135 আর খাল হবার কথা ছিল 138 নম্বর দাগে। জেলা প্রশাসক থেকে অনুমতিপত্রে তার প্রমাণও মেলে। 137 নম্বর দাগের জমির মালিকের অভিযোগ, 2012 সালে মোহাম্মদপুরের সাবেক এমপি মকবুল হোসেন ও আশপাশের প্রভাবশালীরা ওয়াসাকে ম্যানেজ করে তাকে জমি ছাড়া করে সেখানে পাম্প বসায়। তো আমি এখন উদ্বাস্ত, বাইরে বাইরে রাস্তায় ঘুরি। আমি এখন আপনার দেশে যদি ঠিকানা থাকতো আমি চলে যেতাম দেশে। আমার তো কিছু না, আমি মেয়েদেরকে কি করবো? আমি এখন আপনাকে আর বলতে পারছি না। আমি খুব কষ্ট হয় আমার এখন। আমার কিছু ব্যবসা বাণিজ্য ছিল, সেটাও শেষ হয়ে গেছে। আমি অনেক কষ্ট করে জায়গাটা নিয়েছি আমার সন্তানদের জন্য, কিন্তু আমি আপনাকে বুঝে বলতে পারবো না। আর আমি আমার কিছু বলার কিছু নাই। আমি অনেক জায়গায় গেছি। প্রতিকার চেয়ে বারবার ধর্ণা দেওয়ার পর ওয়াসাও শফিকুল ইসলামকে তার জমি ফিরিয়ে দেওয়ার পরামর্শ দিয়ে চিঠি ইস্যু করে। ভুল জায়গায় পাম্প বসানোর কথা স্বীকার করে 2016 সালে সময় সংবাদকে সাক্ষাৎকারও দেন ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। পুরো ডিটেলস আমার ভূমি ডিপার্টমেন্ট আছে, ওরা সবটা দেখে দিবে। কারণ এরকম কোনো অভিযোগ যদি আমি পেয়ে থাকি অবশ্যই এটা যাচাই করে দেখব। 5 বছর পরও সেই একই আশ্বাসের পুনরাবৃত্তি। কারা কারা দায়ী চিহ্নিত করে তার জমি তাকে ফেরত দেওয়া যায় কিভাবে, সেজন্য আমরা ব্যবস্থা নিতে বলছি। আমাদের যদি কারো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই এনে ফেরত দিয়ে দিতে হবে, কারণ আমরা কেন অন্যের জমিতে যাব। বেঁচে থাকতে ওয়াসা এই ভুলের খেসারত দেবে কিনা সে প্রশ্নই এখন ডুকরে কাঁদছে 2 মেয়ের বৃদ্ধ পিতা শফিকুলের মনে। আমি খুব কষ্ট হয় আমার এখন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। পুনর্দখল রোধে 2 দিনের উচ্ছেদ অভিযানে রাজধানীর বুড়িগঙ্গা তীরের সোয়ারীঘাট এলাকার প্রায় 25টি বহুতল ভবন সহ শতাধিক স্থাপনা গুড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ। বুধ ও বৃহস্পতিবার এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ হওয়া স্থাপনার মালিকদের দাবি, দখল নয় বরং জমি কিনে যুগ যুগ ধরে খাজনার মাধ্যমে ঘরবাড়ি করেছেন তারা। তবে বিআইডব্লিউটিএ বলছে 2012 সালে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ থেকে ভুল সীমানা পিলার বসানোয় স্থানীয়রা সেখানে ঘরবাড়ি করে ফেলেছে। রাজধানীর চকবাজার, ইসলামবাগ ও সোয়ারীঘাট এলাকায় বুড়িগঙ্গার উত্তর পাশে বেড়িবাঁধের পাশের চিত্র এখন এমন। দেখলে মনে হবে যেন সদ্য যুদ্ধ শেষ হওয়া কোনো এলাকা। মূলত বেড়িবাঁধের উত্তর পাশে বুড়িগঙ্গার তীর দখল করা 5 তলা 6 তলা ভবন সহ গত 2 দিনে এই এলাকায় সখানে পাকা আধা পাকা স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। তবে স্থানীয়দের প্রশ্ন, জমি যদি নদীরই হয় তাহলে তাদের কেন সরকারি দপ্তর থেকে রেজিস্ট্রি দেওয়া হলো? এই জায়গার খাজনা কপি আছে, 29 সন বন্ধ দেওয়া, নাম জারি করছে, তারপর রেজিস্ট্রেশন করে। এটিও তো সরকারের একটা অংশ। রেজিস্ট্রি অফিস গভর্নমেন্টের না, তো তারা রেজিস্ট্রি দিল কিভাবে? বিআইডব্লিউটিএ জানায়, মূলত 2012 সালে ভুলটি করেছেন জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগ ও তাদের ঠিকাদাররা। ভুলভাবে মাপযোগ করে তখন নদী তীরের জায়গার মধ্যে সীমানা পিলার বসিয়ে দেয় তারা। ফলে চিহ্নিত করা নতুন জায়গায় সীমানা পিলার বসানোর জন্যই তাদের উচ্ছেদ চালাতে হচ্ছে বলে জানায় সংস্থাটির কর্মকর্তারা। গণপূর্ত যে ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল, আমাদের আইডিয়া তারাই এই সীমানা পিলারগুলো সেটাভাবে লাগায়নি। ফলে পরবর্তীতে বিআইডব্লিউটিকে যখন এসব সীমানা পিলার বুঝে নেওয়ার জন্য বলা হলো, বিআইডব্লিউটি আপত্তি সহকারে বুঝে নেওয়া হয়েছিল। শর্ত ছিল যে এটা পুনর্জরিপ করে দিতে হবে। 2016 সনে এগুলো পুনর্জরিপের সিদ্ধান্ত এবং সে আলোকে পুনর্জরিপ করা হয়। তার আলোকে
এই নতুন অ্যালাইনমেন্টগুলো এসেছে। উচ্ছেদ শেষে পুরো এলাকা জুড়ে বনায়ন ও ইকো পার্ক করার পরিকল্পনা বিএডব্লিউটির। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর পাশেই হতে যাচ্ছে অত্যাধুনিক হাইটেক পার্ক। এই খবরে প্রস্তাবিত খালি স্থানে রাতের আধারে এক শ্রেণীর দালাল গড়ে তুলেছে একের পর এক অবৈধ স্থাপনা। দালাল চক্রের কারণে জমির মূল মালিকরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হবার আশঙ্কা করছেন। তবে অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ শুরু করেছে প্রশাসন। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। পদ্মা নদীর কয়েক দফা ভাঙনের পর 2002 সালে জমি কিনে মাদারীপুরের শিবচরের কেশবপুরে স্ত্রী আর সন্তান নিয়ে একটি ঘরে বসবাস করেন বৃদ্ধ কৃষক নাজিম ঢালি। শেখ হাসিনা ইনস্টিটিউট অ্যান্ড হাইটেক পার্কের জন্য সরকার তার 16% জমি অধিগ্রহণ করবে, কিন্তু তিনি জানেন না আদৌ পাবেন কিনা তার জমি ও স্থাপনায় ন্যায্য ক্ষতিপূরণ। আমার কিছুই থাকলো না, ঘর সব নিয়ে গেলে। শুধু নাজিম ঢালি নন, তার মতো শত শত পরিবার এখন চিন্তিত, কারণ হাইটেক পার্ক নির্মাণের প্রস্তাবিত খালি জমিতে দালাল চক্র গড়ে তুলেছে শত শত ঘরবাড়ি আর রোপণ করেছে হাজার হাজার গাছের চারা। এতে জমি ও স্থাপনার ন্যায্য ক্ষতিপূরণ পাওয়া নিয়ে দুশ্চিন্তায় ভুক্তভোগীরা। টাকা জমি হলো আমার ঘরবাড়ি, আমার টাকা দিব আরেকজনের কাছে, হ্যাঁ পায়ে ধরুন মাথে ধরুন নিয়ে আর করুন, হেন হয়ে যাবো 3 ভাগের 1 ভাগ, তাহলে আমার কিছু থাকবো না। পুরান গাছ, পুরান ঘর বাড়ি, এগুলো যেন আমরা নিজ বিল পাই এবং জমি জমার জন্য নিজ বিল পাই। কাউকেই সরকারি অর্থ আত্মসাৎ করতে দেয়া হবে না উল্লেখ করে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানান, প্রকৃত জমির মালিকরা পাবেন ক্ষতিপূরণের সব ধরনের সুবিধা। যদি পুরনো কোনো ঘর থেকে থাকে যে সত্যিকার অর্থে তারা এখানে বসবাস করে এবং এখানে তারা তাদের স্থাপনা আছে, তাহলে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে না, তারা অবশ্যই এখানে তাদের বিল পাবে। সরকারি অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যে যারা করেছে, এই মেন্টালিটি নিয়ে যারা ঘরবাড়ি গাছপালা বা এগুলো লাগিয়েছে, তাদের ক্ষেত্রে আমরা এটা মানে উচ্ছেদ অভিযানে আছি। এই হাইটেক পার্কের জন্য শিবচর উপজেলার কেশবপুর ও কাঁঠালবাড়ি মৌজার 73 একর জমি অধিগ্রহণ করতে যাচ্ছে সরকার। সময় সংবাদ, মাদারীপুর। শুষ্ক মৌসুমে নদীতে পানি কমতে থাকায় চরম নাব্য সংকটে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর। এতে বন্দরে ভিড়তে পারছে না পণ্যবাহী বড় জাহাজ, ফলে ছোট ছোট জাহাজে করে পণ্য আনতে বাধ্য হওয়ায় ক্ষতির মুখে ব্যবসায়ীরা, ঘাট ইজারাদার ও বন্দরের শ্রমিকরা। পানি উন্নয়ন বোর্ড নদী খননের প্রকল্প গ্রহণ করেছে বলে জানায় স্থানীয় প্রশাসন। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। উত্তরবঙ্গের সর্ববৃহৎ নদীবন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর। প্রতিদিন চট্টগ্রাম, খুলনা, মংলা সহ দেশের বিভিন্ন নৌবন্দর থেকে সার, কয়লা, জ্বালানি তেল সহ অন্যান্য পণ্য সামগ্রী নিয়ে জাহাজ আসে এই বন্দরে। তবে শুষ্ক মৌসুমের শুরু থেকে নদীতে দ্রুত পানি কমতে থাকায় দেখা দিয়েছে চরম নাব্য সংকট। স্বাভাবিকভাবে নদীতে বড় জাহাজ চলাচলে 10 থেকে 12 ফুট পানির গভীরতা প্রয়োজন হলেও এখন পানি আছে 5 থেকে 7 ফুট। ফলে গত 1 মাস ধরে বাঘাবাড়ি নৌবন্দরে ভিড়তে পারছে না বড় বড় জাহাজ। নদীর সেরকম খনন করতেছে না, করতেছে মানে একটু করতেছে, তো সেটুকু আমাদের হচ্ছে না। পুরাপুরি মাল না আনাতে মানে মালিক ক্ষতিগ্রস্ত এবং কর্মচারীও বেতন ঠিক মতন দিতে পারতেছে না। বড় জাহাজ ভিড়তে না পারায় কাজও কমে গেছে বন্দরে কর্মরত শ্রমিকদের। বড় জাহাজ না আসার কারণে আমাদের কাজ কাম নাই, বেকার অবস্থা আমরা জীবনযাপন করতেছি। নদী হরণ করলে পারে তাহলে কাজ কাম করতে পারবো। বন্দরে বড় জাহাজ ভিড়তে না পারায় দূর থেকে ছোট ছোট লাইটার জাহাজে করে পণ্য আনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানালেন বন্দর ইজারাদার প্রতিনিধি। বস্তা লাইটারিং করা লাগে, আরেক জাহাজে দেওয়া লাগে, আরেক জাহাজে আবার আনা লাগে, ওই জাহাজ ভাড়া দেওয়া লাগে। একবার তো ভাড়া দিছে এখানে আসার জন্য, আবার ওই ভাড়া আবার দ্বিতীয়বার দিতে হয়। পানি উন্নয়ন বোর্ড নদী খননের প্রকল্প গ্রহণ করেছে। বগুড়া থেকে একেবারে আমাদের শাহজাদপুর বাঘাবাড়ি বন্দর হয়ে যমুনাতে গিয়ে এই খননটা শেষ হবে। আশা করছি এই খননটা হলে আমাদের এই নাব্যতা সংকটটা কেটে যাবে। উত্তরবঙ্গের 16 জেলার সার, কয়লা, সিমেন্ট, গম সহ বিভিন্ন পণ্য নিয়ে আসা হয় এই বন্দর দিয়ে। এছাড়া 3টি জ্বালানি তেলের ডিপো রয়েছে এই বন্দরে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। প্রায় 50 বছরের পুরনো ব্যবসায়িক ঠিকানা কারওয়ান বাজার ছেড়ে যাচ্ছে শুটকির আড়ত। সরকারি উন্নয়ন কাজে জায়গা ছেড়ে দিতে বাধ্য হওয়া ব্যবসায়ীরা গত বছর দফায় দফায় আশ্বাস পেয়েছিলেন ক্ষতিপূরণের, কিন্তু এখনও টাকা না পাওয়ার দাবি করে চলেছেন তারা।
একদিকে নতুন ঠিকানায় যাওয়ার প্রস্তুতি, অন্যদিকে করোনার থাবায় ব্যবসা একদমই পড়ে গেছে। কামরুল হাসান সবুজের রিপোর্ট। কয়েক দশক ধরে বেচাকেনায় মুখর রেললাইনের পাশে বসা কারওয়ান বাজারের শুটকির আড়ত। দেশের বিভিন্ন অঞ্চলের হাওর বাওর, নদীনালা, খালবিল থেকে সামুদ্রিক প্রায় সব মাছের শুটকিই পাওয়া যায় ঢাকার সবচেয়ে বড় এই শুটকির বাজারে। চাহিদা মেটাতে এখানে শুটকি আসে মিয়ানমার, ভারত, পাকিস্তান, দুবাই থেকে। শুটকির দাম প্রতিদিনই ওঠানাম আছে। আজকে এক বাজার, কালকে এক বাজার। স্টকে অনেক মাল আছে, দূর দূরান্ত একটু কম আসে, কিন্তু ঢাকার আশেপাশে যারা আছে তারা আসে। দেশের বিভিন্ন জেলা থেকে যেমন খুচরা ব্যবসায়ীরা শুটকি কিনতে আসেন, তেমনি অনেকেই আসেন শুকনো মাছের কুড়া সংগ্রহে। এই বাজারের মাছের যে ডাস্টটা হয় গুঁড়া, ওইটা মাছের খাদ্য, মুরগির খাদ্যের জন্য কালেকশন করি এবং বিভিন্ন ফিড মিলে বা বিভিন্ন মৎস্য খামারে আমি সাপ্লাই দিই। 400 পর্যন্ত মাল নিচ্ছি, আর এই 2-3 মাসের ভিতরে এখন 600 পর্যন্ত ঠেক দিচ্ছে মালের বাজার। কি আর পাইকাররা জানান, দেশি শুটকির দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও ওঠানামা করে বিদেশিগুলোর। আর এই ব্যবসায়িক মন্দাকালে নতুন ঠিকানা মোহাম্মদপুর বেড়িবাঁধে সব গুছিয়ে উঠতে চলে যাবে আরো 1 বছর। মাল আসতে পারতেছে না, এরা বর্ডার বন্ধ রাখছে, এই কারণে বাংলাদেশে একটু দাম বেশি। আগে যে তুলনা ছিল, যদি এক একটা দোকানে যদি 20,000 30,000 টাকা বিক্রি করছে, এখন এই দোকানে 10,000 টাকা বিক্রি সেল নেমে আসছে। জায়গাটা চেঞ্জ হয়ে যেতেছে। এই কাস্টমার আমরা যতই বলো তো চিনতে তো অনেক সময় যাবে। নতুন ঠিকানায় বাজার বসবে মার্চের শুরু থেকে, কিন্তু পুরনো ঠিকানা ছাড়ার ক্ষতিপূরণের টাকা এখনো হাতে পাননি ব্যবসায়ীরা। টলসেতুর কারণে আমাদের মার্কেট প্রায় 40টা দোকান ভাঙা পড়ছে, যার কারণে মার্কেট সরিয়ে নিতে আমরা বাধ্য হচ্ছি। কিন্তু এখন পর্যন্ত সরকারের যে ক্ষতিপূরণ সামান্য নামমাত্র আমাদের দেওয়া হয়েছে, এই টাকাটা এখনও পাইনি। আমরা ডিসি অফিস যেতেছি, আজকে জেলে সামনের সপ্তাহ, পরের সপ্তাহ, পরের মাসে যোগাযোগ করেন। এই হয়রানির মধ্যে আমরা এখনো আছি। ব্যবসায়ীরা জানান, আগে 60টির মতো দোকান থাকলেও উচ্ছেদের ফলে কয়েক মাস ধরে বেচাকেনা চলছে 32টি দোকানে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থানে মুঠোফোন ও ফাইবার সেবাদাতারা। মুঠোফোন নেটওয়ার্কে অপটিক্যাল ফাইবারে যুক্ত করে DWDM মেশিন। এই মেশিন দিয়েই ভয়েস ও ইন্টারনেট সেবার মান নিশ্চিত হয়। তবে হঠাৎ করেই ফাইবার সেবাদাতারা তাদের ফাইবারে এই মেশিন বসাতে দিতে চায় না। মোবাইল অপারেটররা বলছে, এই সিদ্ধান্ত কার্যকর হলে মনিটরিং চলে যাবে ফাইবার সেবাদাতাদের হাতে। এতে ব্যাহত হবে গ্রাহক সেবা। বিটিআরসি বলছে, জটিলতা নিরসনের চেষ্টা চালাচ্ছে তারা। শুভ খানের রিপোর্ট। মোবাইল নেটওয়ার্কে অপটিক্যাল ফাইবারের সাথে যুক্ত করার যন্ত্রই ডেন্স ওয়েভ লেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা DWDM মেশিন নামে পরিচিত। মূলত এই মেশিনের মাধ্যমে মুঠোফোন নেটওয়ার্কের ভয়েস ও ইন্টারনেট সেবার মান নিশ্চিত করা হয়। বর্তমানে মুঠোফোন সেবায় 3G ডাটার ন্যূনতম গতি 2 MBPS এবং 4Gতে ন্যূনতম গতি 7 MBPS রাখতে হয় অপারেটরদের। একজন গ্রাহক নির্ধারিত গতিতে সেবা পাচ্ছেন কিনা তা পর্যবেক্ষণ, নেটওয়ার্কের সর্বোচ্চ স্থায়িত্ব নিশ্চিত করা এবং মুহূর্তেই ফাইবার কাটার নির্দিষ্ট স্থানও শনাক্ত করা যায় DWDM মেশিনের মাধ্যমে। নীতিমালায় কোনো বাধা না থাকায় 2012 থেকে 2019 সাল পর্যন্ত বিটিআরসির অনুমতি নিয়ে এই যন্ত্র আমদানি করছে মুঠোফোন অপারেটররা। তবে সম্প্রতি প্রায় 20,000 কিলোমিটার NTTN নেটওয়ার্কে মুঠোফোন অপারেটরদের পরিবর্তে নিজেরাই DWDM মেশিন বসানোর দাবি তুলেছে বেসরকারি বড় 2 ফাইবার সেবাদাতা। তারা বলছে, মুঠোফোন অপারেটররা শুধুমাত্র নিজেদের ফাইবারে DWDM মেশিন বসাতে পারবে, যার আওতা প্রায় 3,500 কিলোমিটার। বিষয়টি গড়িয়েছে আইনি লড়াইয়ে। কাস্টমার 7 MBPS করে তার সার্ভিস পাওয়ার কথা, আমার যদি DWDM না থাকে, আমি কিভাবে জানবো আমার কাস্টমার সেই সার্ভিসটা পাচ্ছে কিনা? আমি কিভাবে প্ল্যানিংগুলো করব? আমাদের রিকোয়েস্ট যে অন্যরা যাতে ওই DWDM ইকুইপমেন্ট দিয়ে তাদের নেটওয়ার্কটা এক্সপ্যান্ড করতে না পারে। অন্যরা যদি নেটওয়ার্ক এক্সপ্যান্ড করতে পারে, আমাদের তো তাহলে ব্যবসা চলবে না। আমরা কয়েক হাজার কোটি টাকা ইনভেস্ট করেছি। গত সেপ্টেম্বরে বিটিআরসির 243তম কমিশন সভায় 2 বছরের জন্য মুঠোফোন অপারেটরদের NTTN নেটওয়ার্কে DWDM স্থাপন ও ব্যবহারের সুযোগ দেয় নিয়ন্ত্রক সংস্থা। মেয়াদ শেষ না হলেও বর্তমানে এই যন্ত্র আমদানির অনাপত্তিপত্র দিচ্ছে না বিটিআরসি। কাদের কাছে DWDM থাকবে? অলমোস্ট একটা সলিউশন শেষ পর্যায়ে আছে। এটা হয়তো 1-2 মাসের মধ্যেই হয়তো এটা সলিউশন হয়ে যাবে। বর্তমানে 4 মুঠোফোন অপারেটরকে ফাইবার সেবা দিচ্ছে 6 NTTN অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বাবা ছেলের কোম্পানির ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন সাতক্ষীরার 700 আমানতকারী। মার্চেন্ট কোঅপারেটিভ সোসাইটির ঋণের বেশিরভাগই রয়েছে কর্তৃপক্ষের স্বজনদের কাছেই। জমার মূল টাকা তো হারিয়েছেনই, মাসিক মুনাফা পেতেও প্রশাসনের দ্বারস্থ হতে হয়েছে গ্রাহকদের। তবুও সুরাহা হয়নি। তবে সোসাইটির কর্মকর্তাদের দাবি, করোনার কারণে লেনদেনের সমস্যা দেখা দিলেও দ্রুত সমাধান হয়ে যাবে। মমতাজ আহমেদ বাপির পাঠানো ছবি নিয়ে রিপোর্ট।
2003 সালে মার্চেন্ট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড যাত্রা শুরু করে সাতক্ষীরায়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশিদ ও চেয়ারম্যান তার পুত্র আহসানুর রশিদ। পরিচালনা পরিষদের সদস্য তাদেরই আত্মীয় স্বজনদের 6 জন। এখানে টাকা জমা রাখলে শতকরা 18 থেকে 20% মুনাফা দেওয়ার প্রলোভন দেখায় কর্তৃপক্ষ। এভাবে সংগ্রহ করা হয় 11 কোটি টাকারও বেশি। প্রথমে কয়েক বছর ঠিকভাবে মুনাফা দিয়ে আসলেও সম্প্রতি টালবাহানা শুরু করে কর্তৃপক্ষ। আমাদের আসটি বলে কিন্তু দেয় না। একটা বছর লভ্যাংশটা পেয়ে তারপরের থেকে তারা এখন পালাই পালাই বেড়াচ্ছে। এতদিন পরও টাকাটা আবার এইভাবে বন্ধ আটকে দিয়েছে। আমানতকারীদের অভিযোগ, সোসাইটির এমডি মামুনুর রশিদের কাছে 2 কোটি 30 লাখ ও তার পুত্র চেয়ারম্যান আহসানুর রশিদের কাছে 1 কোটি 25 লাখ সহ চেয়ারম্যানের ভাই মেহবুবার রহমানের কাছে 70 লাখ, বোন তানিয়ার কাছে 50 লাখ, মাতা হোসনে আরা বেগমের কাছে 5 লাখ ও শাশুড়ির কাছে 19 লাখ টাকা রয়েছে। এতে অর্থ হারানোর শঙ্কায় রয়েছেন গ্রাহকরা। আমাদের ভিতরে অনেক গরিব এবং অনেক মহিলা আছে যাদের সর্বস্ব এখানে জমা করেছে। ঢাকায় ফ্ল্যাট বাড়ি করেছে, খুলনায় আছে, ওনারা বোনের নামই দিয়েছে। ঋণ নেওয়ার কথা স্বীকার করেন অভিযুক্তরা। অভিযোগ খতিয়ে দেখার ব্যাপারে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। 1 কোটি 20 লাখ কিছু সুদ আসলে বেশি হয়েছে। এর মধ্যে আমি অনেক টাকা ঋণে অ্যাডজাস্ট করেছি। আমাদের তো বিভিন্ন মাধ্যম দিয়ে আসে, সেটা বন্ধ হতে আমরা আমাদের লোনগুলোকেও আমরা চালু রাখছি পেমেন্ট দিয়ে। এ ধরনের একটা অভিযোগ আমার কাছে রয়েছে। আমরা এই বিষয়টি তদন্ত করে দেখব যে ঘটনার সত্যতাটা কি আছে। দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে প্রতিষ্ঠানটি উধাও হয়ে যেতে পারে বলে আশঙ্কা আমানতকারীদের। সময় সংবাদ, সাতক্ষীরা। দেশের উত্তরে কমে আসছে শীতের তীব্রতা। এই মুহূর্তে বাইপাস সড়ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকির হোসেন বাদল। ধন্যবাদ মৌটুসী। নীলফামারীতে শীতের তীব্রতা ক্রমেই কমতে শুরু করেছে। ঘন কুয়াশা, যেটি গত 15-20 দিন ধরে ঘন কুয়াশা ছিল, সেটিরও পরিমাণ কিছুটা কমতে শুরু করেছে। শীতের সাথে সাথে তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পাচ্ছে। গত 2-3 দিন ধরে এখানে সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রিতে ওঠানামা করছে। এর আগেও আপনাদের জানিয়ে রাখি যে গত মধ্য জানুয়ারি থেকে আজ পর্যন্ত এই 2-3 দিন আগে পর্যন্ত নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 6 ডিগ্রি থেকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কিন্তু ক্রমেই এর তাপমাত্রা বাড়ছে। তাপমাত্রা বাড়া এবং দুপুরের দিকে সূর্যের মুখও দেখা যাচ্ছে, ফলে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি নেমেছে শীত কমার কারণে। আর একটু জানিয়ে রাখি যে নীলফামারী প্রধানত হলো কৃষি প্রধান এলাকা। এই কৃষি প্রধান এলাকার কারণে এখানে যেভাবে মানে এই সময়টা হলো বোরো বীজ রোপণের সময়, ইরি বোরো বীজ রোপণের সময়। অতিরিক্ত ঠান্ডার কারণে কৃষি শ্রমিকরা যথাসময়ে মাঠে নামতে পারছিল না, কারণ মাঠের পানিগুলো অতিরিক্ত ঠান্ডা হয়ে যাচ্ছিল। ঠান্ডার কারণে কৃষি শ্রমিকরা মাঠে কাজ করতে পারছিল না। কিন্তু এই কয়েকদিন থেকে শীতের তীব্রতা কমায় শ্রমিকদের মধ্যেও কিছুটা স্বস্তি এসেছে। তারা বলছে যে আমরা এখন শীতের প্রকোপ কিছুটা কমায় মাঠে নিয়মিত কাজ করতে পারছি এবং আমরা মাঠে কাজও পাচ্ছি, যথাসময় যেতে পারছি। এইখানে আমি যে এলাকায় আছি, বাইপাস এলাকায়, এইখানে আমি যারা সকাল এই এলাকায় যারা মুরব্বী আছেন, যারা এখন নামাজ পড়ে বেরোলেন, তাদের সাথে আমরা কথা বললাম। তারা বলছে যে শীতের তীব্রতা কমে যাওয়ার কারণে এখন কিছুটা হলেও আমাদের এই অঞ্চলে, নীলফামারী অঞ্চলে স্বস্তি নেমে এসেছে এবং মানুষের মধ্যে কিছুটা হলেও যে বিপর্যয় ছিল কিছুদিন আগে শীতের কারণে, যে বিপর্যয়টা ছিল সেটা কেটে গিয়েছে। তাছাড়া আপনারা দেখছেন যে একেবারেই কিন্তু এখনো ঘন কুয়াশা যেটা ছিল সেটা কমতে শুরু করলেও এখনো কিন্তু রাস্তাঘাটে কুয়াশা পড়ছে এবং গাড়ি ঘোড়াগুলো কিন্তু এখনো হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করছে। তো নীলফামারীতে মূলতই যে শীতের কারণে বিশেষ করে ছিন্নমূল মানুষদের মধ্যে যে চরম
অবস্থা ছিল, মানুষ যে চরম কষ্টের মধ্যে দিনাতিপাত করছিল, সেই অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বিশেষ করে আমাদের এই অঞ্চলে কৃষিক্ষেত্রে যে বিপর্যয় নেমে এসেছিল, আপনার বীজতলাগুলো বেশিরভাগই বীজতলায় যেগুলো ছিল সেগুলো লাল হয়ে যাচ্ছিল এবং বীজের উপরে, বীজতলার উপরে একটি খারাপ প্রভাব পড়ছিল, যার ফলে ব্যাপকভাবে দেখা যাচ্ছিল যে মানুষের মধ্যে একটি মানে এই বীজতলা বা এই ঘন কুয়াশার কারণে এই বড় বীজ বপনের ক্ষেত্রে একটি বিপর্যয় নেমে এসেছিল। এখন সেখান থেকে মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি এসেছে এবং মানুষ, বিশেষ করে কৃষি শ্রমিকরা পুরো দমে মাঠে ময়দানে বড় রোপণের কাজে অংশগ্রহণ করছে। এই ছিল আমার কাছে নীলফামারী থেকে শীত নিয়ে সর্বশেষ মৌটুসী। বাইপাস সড়ক থেকে শীত কমে আসার খবর জানাচ্ছিলেন সহকর্মী শাকিরা হোসেন বাদল। ইসলামের সঠিক জ্ঞানের অভাবে সুযোগ নিয়ে প্রায়শই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেয় এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল। তাই তো শান্তির ধর্ম ইসলামের ঐতিহ্য ও মূল্যবোধ সারা দেশে ছড়িয়ে দিতে দেশ জুড়ে 507টি মডেল মসজিদ নির্মাণ করছে সরকার, যার মধ্যে 170টির উদ্বোধন হবে মুজিব বর্ষে। এর মাধ্যমে মসজিদে নামাজ আদায় ছাড়াও ইসলামিক জ্ঞান ও সংস্কৃতি চর্চার মাধ্যমে গড়ে উঠবে পূর্ণাঙ্গ ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র। রংপুর থেকে ফিরে রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন SM সালাউদ্দিন। নির্মাণাধীন 4তলা ভবন, তার পাশেই দৃষ্টিনন্দন সুউচ্চ মিনার। কদিন বাদে এই মিনার থেকে ছড়িয়ে পড়বে মুয়াজ্জিনের আজানের ধ্বনি। ধর্মীয় গোঁড়ামি আর কুসংস্কারের বিরুদ্ধে আরও এক পা এগিয়ে যাবে ধর্মপ্রাণ মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে এমন 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার। সাংস্কৃতিক কেন্দ্রের পাশাপাশি হজ প্রশিক্ষণ কেন্দ্র আছে। পুরুষ ভাইরা তো নামাজ পড়বেন, তার পাশাপাশি মা বোনদেরও নামাজের জায়গা আছে। মানুষ আল্লাহকে সেজদা করবে এমন একটি জায়গা নির্মাণ করে দেওয়া নিঃসন্দেহে একটি বড় সওয়াবের কাজ। প্রকল্প অনুযায়ী 40% জায়গার উপর জেলা পর্যায়ে 4 তলা এবং উপজেলা পর্যায়ে 3 তলা হচ্ছে মসজিদগুলো। এইখানে আসলে একজন লোক ইসলামের সুশিক্ষা পাবে, যাতে করে আমাদের এই সমাজে জঙ্গিবাদ জন্ম না হয়। সেই কারণে এই মসজিদগুলি আমাদের একটা বিশাল ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা বলছেন, একসঙ্গে এত সংখ্যক মসজিদ নির্মাণের এই কর্মযজ্ঞ পৃথিবীর ইতিহাসে এক অনন্য নজির। 8,722 কোটি টাকার এই প্রকল্পের পুরো অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার। ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়, সেখানে যেন এই নিজেরা কুসংস্কার থেকে বা গোঁড়ামি থেকে তারা মুক্ত থাকতে পারে, এই ধারণা থেকেই মূলত এই মডেল মসজিদগুলো নির্মাণ করা হয়েছে। এছাড়া মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে দেশের প্রতিটি সংসদীয় আসনে 6টি করে সারা দেশে 1800টি মাদ্রাসা নির্মাণ করছে সরকার। মাদ্রাসা মনে করেন এখান থেকে 4 মাইল দূরে যাওয়া লাগছে, এখন মনে করেন নিকটবর্তী আল্লাহর মত পাইতেছি আমরা। দূরদূরান্ত থেকে আসা ছেলে মেয়েগুলো এখানকে পড়ার সুবিধা পাবে তারা, এবং একটা সুন্দর একটা পরিবেশ পাবে। ইসলামী মূল্যবোধের প্রসার ও সংস্কৃতি বিকাশের লক্ষ্যে পরিচালিত সরকারের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সারা দেশে। প্রচলিত সকল ধ্যান ধারণা ভেঙে দিয়ে সারা দেশে এখন উদ্বোধনের অপেক্ষায় এমন 560টি মডেল মসজিদ। স্থানীয়রা বলছেন, এর মাধ্যমে মসজিদ শুধু প্রার্থনালয় নয়, রূপ নিবে একটি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে। ভূমিকা রাখবে জ্ঞান বিজ্ঞান চর্চা সহ ইসলামের অপব্যাখ্যা রোধেও। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, রংপুর। নাম তার বাঘ, সে একাধারে পরিবেশ বান্ধব, সাশ্রয়ী এবং নিরাপদও বটে। তবে এটি বনের বাঘের গল্প নয়, এটি একটি 3 হুইলারের গল্প। এতে আছে ওয়াইফাই সুবিধা, টিভি দেখার ব্যবস্থাও। প্রচলিত অ্যাসিড ব্যাটারির বিপরীতে এটি তৈরি হয়েছে পরিবেশ বান্ধব সোলার ও থ্রিডিয়াম ব্যাটারির সমন্বয়ে। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি অদূর ভবিষ্যতে বাঘ আয় করতে পারবে বৈদেশিক মুদ্রাও। সম্পূর্ণ দেশীয় এই উদ্যোগের মূল কাণ্ডারি কাজী জসিমুল ইসলাম বাপ্পির সাথে কথা বলেছেন আতিকুর রহমান তমাল। অটোরিকশা, জেলা শহর থেকে শুরু করে মহানগর সর্বত্রই এখন ছড়িয়ে গেছে অ্যাসিড ব্যাটারি চালিত 3 চাকার এই যান। ব্যাটারিগুলোর মেয়াদ শেষে এর অ্যাসিড পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়। শুধু তাই নয়, যাত্রীর গলায় কাপড় পেঁচিয়ে মৃত্যুর ঘটনাও অহরহ। কয়েক বছর থেকে এই যানগুলোই দাপিয়ে বেড়াচ্ছে গোটা দেশ।
এদিকে রাজধানী ঢাকাতেও বহু বছর থেকে নেই সিএনজি অটোরিকশার নতুন নিবন্ধন, তাই পুরনো নম্বরের একটি অটোরিকশার দাম আকাশ ছোঁয়া। এই যখন দশা, তখন এই উদ্যোক্তা আমাদের জানাচ্ছেন তারা এমন একটি 3 চাকার যান বানিয়েছেন যেটি পরিবেশ বান্ধব লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে তৈরি। এই যানে রয়েছে সোলার সিস্টেম, যার সাহায্যে চলা যাবে 40 কিলোমিটার পথ, আর ব্যাটারিতে চলবে 90 কিলোমিটার। এর ভেতরে ও বাহিরে রয়েছে 2টি সিসিটিভি ক্যামেরা, যে কারণে চাইলেই মালিক ড্রাইভারের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবেন। ইটস আ লিথিয়াম আয়ন হাইব্রিড ব্যাটারি। এইটা সোলার বেসড পাওয়ার, এইটা ফুল কাভার্ড বডি, স্টিল বডির তৈরি। এটা 40 কিলোমিটার সোলারে চলবে, 5 ঘন্টা চার্জ দিতে পারলে এটা 90 কিলোমিটার চলবে। আছে ওয়াইফাই, টিভি দেখা, ফোন চার্জার এবং জরুরি প্রয়োজনের অ্যালার্ম সিস্টেম। এখানে একটা প্যানিক বাটন আছে। এই প্যানিক বাটনটা প্রেস করলে এই গাড়িটা 5 কিলোমিটার স্পিডে চলে যাবে এবং 20 মিনিট কেউ এই ভেহিকেল আর অন করতে পারবে না। 7 জন যাত্রী পরিবহন করতে পারা এই যানটি তৈরি করেছে বাঘ ইকো মোটরস। সব ঠিক থাকলে চলতি বছরই বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে বাঘ। মিলিটারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এটাকে ফুললি টেস্টেড এবং এপ্রুভড। রেজিস্ট্রেশনটা পেলেই 26শে মার্চ আমাদের 50টা ভেহিকেল মেড ইন বাংলাদেশ আমরা বাজারে আসতে পারবো। এই উদ্যোক্তা আমাদের বলছেন শুধু উৎপাদন নয়, তার পরিকল্পনা হলো এই যান দিয়ে তিনি রাইড শেয়ারিংয়েও নামবেন। সেক্ষেত্রে বাঘই হবে প্রথম নিজস্ব পরিবহনের রাইড শেয়ারিং কোম্পানি। এটির দাম পড়বে সর্বোচ্চ 4 থেকে 6 লাখ টাকা। বাংলাদেশে যে যানগুলো তৈরি হয় তার বেশিরভাগই বাইরে থেকে পার্টস এনে সংযোজনকৃত, কিন্তু বাঘই হবে দেশের প্রথম নিজস্ব উৎপাদন, এমন দাবি উদ্যোক্তার। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে যাওয়ার পর জনসাধারণের মাঝে সার্বক্ষণিক মিশে থাকার ঘটনা খুব একটা চোখে পড়ে না। কেবল নাটক, সিনেমা, গল্পে বা বিজ্ঞাপনে চোখে পড়ে এমন দৃশ্য। কিন্তু এমন ঘটনা বাস্তবেও দেখা যায় টাঙ্গাইলের মির্জাপুরে। আব্দুর রাজ্জাক চায়ের দোকানদার থেকে ওয়ার্ড কাউন্সিলর হওয়ার পরও ছেড়ে দেননি পৈতৃক সূত্রে পাওয়া পেশা। জনসাধারণও ইতিবাচক হিসেবে দেখছেন বিষয়টি। কাদির তালুকদারের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সাধারণ চোখে দেখে মনে হবে একজন দোকানি চা সরবরাহ করছেন জনগণকে, কিন্তু এই লোকটির আরও বড় পরিচয় আছে। টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের পরপর 2 বারের নির্বাচিত জনপ্রতিনিধি। পাস করার পরে জনগণের পাশে সক্রিয়ভাবে যে শ্রম যা দরকার আমি দোকানও করছি, পাশাপাশি আমি ওই জনগণের সাথেও থাকছি। 7 সদস্য বিশিষ্ট পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। ব্যক্তিগত অভিজ্ঞতা ও ছোটবেলা থেকে বাবার চায়ের দোকানে বসার কারণে সাধারণ মানুষের সুখ দুঃখের গল্পগাথা তিনি শুনেছেন খুব কাছ থেকে। আমি পাস করি, ফেল করি বা জনগণের কাছে যেন আমি থাকতে পারি, এটুকু আমার মেন উদ্দেশ্য। কাউন্সিলর হলেও সাদামাটা জীবনযাপনে আসেনি পরিবর্তন। সময় পেলেই ঘুরে আসেন ভোটারদের বাড়ি কিংবা কর্মস্থলে। চায়ের দোকান আয়ের মূল উৎস হলেও গবাদি পশু পালন করেন বাড়িতে। জীবনে উন্নতির পর অতীতকে ভুলে যান অনেকেই, কিন্তু আব্দুর রাজ্জাকের উঠে আসার সিঁড়িটি পরম যত্নে আঁকড়ে থাকাকে প্রশংসা করছেন এলাকাবাসী। উনি আমাদের সাথে অনেক বিপুল পরিমাণ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। বাইরে চাকরি বাকরি না করে সে নিজের চাকরি করে, নিজের কাজ করে, এখানে বসে একটা চার দোকানে বসে যে জনসেবা করা যায় এটা বাংলাদেশে বিরল। গত পর্বে এলাকায় শতভাগ বিদ্যুৎ পৌঁছে দেওয়া সহ নানা উন্নয়ন কাজ করেছেন। এবার তাকে আরও সহযোগিতার আশ্বাস পৌর মেয়রের। পৌরসভার পক্ষ থেকে যেটুকু সুযোগ সুবিধা দেওয়া তাকে অবশ্যই দিয়ে যাব, যাতে করে উনি ওনার ওয়ার্ডের বিভিন্ন কাজকর্মগুলো সুন্দরভাবে করতে পারে। সদা হাস্যোজ্জ্বল আব্দুর রাজ্জাক মনে করেন জনপ্রতিনিধি হয়ে মানুষের মাঝে মিশতে না পারাটা অজুহাত মাত্র। জনগণের মুখপাত্র কখনোই এলাকাবাসী থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন না। তাই চায়ের দোকানটিতে শুধু কেনাবেচা বা আড্ডাবাজি নয়, মাঝে মাঝে হয়ে ওঠে কাউন্সিলর কার্যালয়ও। সময় সংবাদ, টাঙ্গাইল। বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহের জামাই মেলার পর জমে ওঠে বউ মেলা। এলাকার নতুন বউ সহ নারী শিশুরা ভিড় করে মেলায়। দোকানি ছাড়া কোনো পুরুষকে ঢুকতে দেয়া হয় না মেলা চত্বরে। চোখ মুখে আনন্দের ঝিলিক জানান দেয় কোনো এক আনন্দ উৎসবে যোগ দিতে ছুটে চলা সকলের। বছরের 2টি দিন বগুড়ার গাবতলী উপজেলা পুরাদহ এলাকায় আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী মেলার। প্রথম দিন জামাই মেলা, পরের দিন বউ মেলা। খবর ছড়িয়ে পড়ে আশপাশের জনপদেও, তাই বিশাল এলাকা জুড়ে বসে এই মেলা। বৃহস্পতিবার ছিল বউ মেলার আয়োজন। নেতৃত্ব এবং কর্তৃত্ব সবই বউদের দখলে। এখানে এসে অনেক কিছু দেখতেছি, ভালো লাগতেছে, দেখে কিনতে পারতেছি।
আমি মেলাতে এসে খেলনা কিনলাম, আংটি কিনলাম, মা বাবার সঙ্গে এসেছি। এবার প্রথম এসেছি, অনেকবার শুনেছি মেলার কথা, কিন্তু এবার প্র্যাকটিক্যালি দেখলাম, খুব ভালো লাগছে আর কি। হরেক খেলনা ও পণ্যের পসরা সাজিয়ে মেলায় দৃষ্টি আকর্ষণ করছেন দোকানিরা। পুরুষবিহীন মেলায় স্বাচ্ছন্দ্যে পছন্দ মতো জিনিস কিনতে পেরে খুশি নারীরা। আর 10 বছর ধরে মেলা করি, মেলার ম্যানেজমেন্টটা খুব ভালো দেখেন, আমরা প্রতি মাসে আসি। চলতেছে, মোটামুটি ভালো বেচাকেনা হচ্ছে। আগতরা যাতে নির্বিঘ্নে চলাফেরা এবং কেনাকাটার সুযোগ পান সে কারণে নিরাপত্তা নিয়ে বেশ সজাগ এলাকাবাসী। আয়োজক কমিটির সদস্যরা নিজেরাই করছেন তত্ত্বাবধান। এলাকার ছেলেরা অত্যন্ত প্রহরীর মতো এই বউমেলাকে গাইড দিচ্ছে, রাস্তাঘাট মেলাতে একটি পুরুষ মানুষ যাতে না ঢুকতে পারে। গত 28 বছর ধরে এই বউ মেলা চলে আসছে। দিনব্যাপী এই মেলার বেচা কিনা 25 থেকে 30 লাখ টাকা পণ্য। সে কারণে মেলা রয়েছে বেশ বাণিজ্যিক গুরুত্ব। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। বিশ্বের অন্যান্য দেশের মতো জার্মানিতেও ধীরে ধীরে কমে আসছে করোনা সংক্রমণ। দেশটির চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন সময় মতো করোনার কার্যকরী টিকাদান কর্মসূচি শুরু করা সহ দ্বিতীয় দফায় স্বাস্থ্য খাতে সুষ্ঠু ব্যবস্থাপনাই এর প্রধান কারণ। তবে এখনও নতুন ধরনের করোনার প্রকোপ থাকায় চলমান লকডাউনের সময়সীমা বাড়িয়েছে মার্কেল প্রশাসন। জার্মানির বার্লিন থেকে আরও জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। প্রাণঘাতী করোনায় ব্রিটেনে মৃতের সংখ্যা লাখ ছাড়িয়েছে। ইতালিতে প্রায় 92,000, মৃতের সংখ্যা 80,000 ছাড়িয়ে গেছে প্রতিবেশী দেশ ফ্রান্সে। সেখানে মধ্য ইউরোপের দেশ জার্মানিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন 64,000 মানুষ। করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরুর দিকে সংক্রমণের তীব্রতা থাকলেও জার্মান স্বাস্থ্য বিভাগ ও সরকারের সঠিক নীতিমালা গ্রহণ এবং সঠিক সময়ে টিকাদান কর্মসূচি শুরু করায় অনেকটাই নিয়ন্ত্রণের পথে সংক্রমণ। তবে ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকায় নতুন ধরনের করোনা ধরা পড়ায় লকডাউনের মেয়াদ 7 মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ম্যার্কেল প্রশাসন। সরকারের এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মানুষ। দেখুন, আমরা এখনো মহামারীর মধ্যে আছি, তবে আমাদের সরকারের সুষ্ঠু টিকা কার্যক্রমের ফলে সংক্রমিতের সংখ্যা এখন অনেকটাই কমে এসেছে। সেই 7 মার্চ পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানোয় এই সংখ্যা আরো কমে আসবে। সবশেষে বলতে হয়, আমিও করোনায় আক্রান্ত ছিলাম, টিকা নিয়ে ভালো বোধ করছি। আশা করছি আগামী গ্রীষ্মেই আমরা আবারও স্বাভাবিক জীবনে ফিরে যাব। Von daher denke ich, es ist eine gute Entscheidung mit der Verlängerung. কি আর বলবো ভাই, লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত এখন নিয়ে কি হবে? সরকার শুরুর দিকে কিচ্ছু বলছেনি, বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করেনি, কোন মাসটা পড়তে হবে, কখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে বলেনি। তার উপর টিকার বিষয়টি দেখুন, টিকা কেনা ও প্রয়োগ নিয়ে ইউ এর সিদ্ধান্তের উপর নির্ভর না করে জনগণের স্বার্থে সরকার নিজের সিদ্ধান্ত নিলে এত মানুষ মারা যেত না। এদিকে জার্মানি জুড়ে প্রযুক্তি ও উৎপাদনগত কারণে টিকার কিছুটা সংকট থাকলেও অগ্রাধিকার ভিত্তিতে প্রথম ডোজ নেওয়া মানুষের সংখ্যা এখন 25 লাখের মতো, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন এমন মানুষের সংখ্যা এখন 12 লাখ ছাড়িয়েছে। জার্মানিতে লকডাউনের সময়সীমা আরেক দফা বাড়ানোয় রয়েছে নানা জনের নানা মত। তবুও ম্যার্কেল সরকারের এমন সিদ্ধান্তই যথার্থ বলছেন জার্মানির চিকিৎসা বিজ্ঞানীরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আয়ারল্যান্ডে ধীরে ধীরে কমছে করোনার আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে স্বাস্থ্য বিভাগ বলছে এতে স্বস্তি প্রকাশ না করে সংক্রমণের হার কমাতে সতর্ক থাকতে হবে আরও বেশি। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। এই সপ্তাহে শুভ্র তুষারে ছেয়ে যেতে শুরু করেছে আয়ারল্যান্ড। গেল মাসেও মৃত্যু ও আক্রান্তের হারে উৎকণ্ঠায় ছিল এখানকার বাসিন্দারা, কিন্তু গেল সপ্তাহ থেকে সংক্রমণ কমে যাওয়ায় একটু একটু করে স্বাভাবিক জীবনের ছন্দ যেন উকি দিচ্ছে। আক্রান্ত ও মৃত্যুর হার কমে যাওয়ায় বাংলাদেশি কমিউনিটিতেও বইছে স্বস্তির হাওয়া। তবে এ ধারা অব্যাহত রাখতে হলে আরো বেশি সতর্ক হয়ে চলতে হবে বলে মনে করেন তারা। আমরা যদি এভাবে স্বাস্থ্যবিধি মেনে সরকারের প্রতিটা নিয়ম মেনে চলি, ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই একটা নরমাল লাইফ ফিরে পাবো। তৃতীয় ধাপে পুলিশ ছিল বেশ শক্ত অবস্থানে, তাই 5 কিলোমিটারের বেশি ভ্রমণের আইন ভঙ্গকারীদেরকে জরিমানা করা হয়েছে অনেক। আক্রান্ত ও মৃত্যুর দুটোই কমেছে, তারপরও স্বাস্থ্য বিভাগের হুঁশিয়ারি রয়েছে আরো বেশি সাবধানতা অবলম্বনের। অনেককে জরিমানা করা হয়েছে, সবার জন্য এই বিষয়গুলো দিয়ে খেয়াল রাখি। এদিকে আইসিইউতেও কমেছে নতুন করে ভর্তির সংখ্যা, তবে স্বাস্থ্য বিভাগ বলছে সংক্রমণ রোধে যেতে হবে আরো বহুদূর। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড।
করোনা মহামারীর কারণে বাংলাদেশ সহ ৩৫টি দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও দেশগুলোর 4 ক্যাটাগরির অভিবাসীদের প্রবেশের সুযোগ করে দিয়েছে দেশটির সরকার। এর মধ্যে কূটনীতিক, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রয়েছেন। কুয়েত সরকারের এমন পদক্ষেপে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনা মহামারী নিয়ন্ত্রণে গেল বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সহ ৩৫ দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে কুয়েত সরকার। দীর্ঘদিন পর সেই নিষেধাজ্ঞায় শিথিলতা আনল দেশটি। ওই ৩৫টি দেশের 4 ক্যাটাগরির অভিবাসীদের কুয়েতে প্রবেশের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে কূটনীতিক, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানের স্বাস্থ্যকর্মী ও গৃহকর্মী রয়েছেন। 35টা দেশের যে মানুষগুলো আসতে পারবে তার মধ্যে কুয়েতের কূটনীতিক, স্বাস্থ্যকর্মী এবং গৃহকর্মী। আমাদের বাংলাদেশিদের পানের দাবি, আমাদের বাংলাদেশিদের 18 নম্বরের যারা বাংলাদেশে অবস্থান করছে ভিসা নিষেধাজ্ঞা, তাদেরকে কুয়েত প্রবেশে অনুমতি দেওয়ার জন্য কুয়েত সরকারের কাছে আমাদের আকুল আবেদন। সংক্রমণ রোধে দেশটিতে বিভিন্ন বিধিনিষেধ জারি থাকলেও কোনোভাবেই আক্রান্তের সংখ্যা কমানো যাচ্ছে না। সময় সংবাদ, কুয়েত। জার্মানিতে গত কয়েকদিনের টানা তুষারপাতের কারণে এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। দেশটির ব্যস্ত মহাসড়কগুলোতেও বুধবার রাত পর্যন্ত আটকে ছিল অসংখ্য যানবাহন ও মালবাহী ট্রাক, লরি। সেই সঙ্গে স্বাভাবিক হয়নি আকাশ, স্থল ও নদীপথ। কমেছে তাপমাত্রা, বেড়েছে হাড় কাঁপানো ঠান্ডা। জার্মানির বার্লিন থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। জার্মানিতে কিছুটা কমেছে ভারী তুষারপাত, কিন্তু জমে যাওয়া বরফ ও উত্তর মেরু থেকে আসা ঠান্ডা বাতাসে তাপমাত্রা কমছে প্রতিনিয়ত। বুধবার রাতে দেশটির অঙ্গরাজ্য থুইরিঙেনে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে -26.2 ডিগ্রি সেলসিয়াস। পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলোর সহায়তায় মহাসড়কগুলোতে যানজট কিছুটা কমতে শুরু করেছে। উদ্ধার করা হয়েছে বরফে আটকে যাওয়া অসংখ্য যানবাহন। তবে এখনও অনেক লরি মহাসড়কগুলোর দুপাশে পার্কিং করাতে চলাচলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে অন্যান্য যানবাহনকে। শুনেছি বরফে এখনো অনেকে আটকা আছেন। অনেক চালক আর আরোহী রাত কাটছে গাড়িতেই। এই অবস্থায় মহাসড়কগুলোতে গাড়ি বের না করার অনুরোধ সবার কাছে। এদিকে লাগাতার ভারী তুষারপাতে দেশটির উত্তরের কয়েকটি অঙ্গরাজ্যে উত্তর মেরুর ঠান্ডা বাতাসে নাকাল স্থানীয় সহ সেসব অঞ্চলে বসবাসরত প্রবাসীরা। আমরা জার্মানের উত্তরে থাকি, তো এইখানে খুবই ঠান্ডা। আজ বেশ কয়েকদিন ধরে তুষার পড়ছে। দেশ জুড়ে এমন তুষারপাত ও শীতে কমেনি ভয়ঙ্কর করোনার প্রকোপ। তাই 17 ফেব্রুয়ারির লকডাউন আগামী 7 মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ম্যার্কেল প্রশাসন। কমেনি শীতের প্রকোপ, তাই উত্তর মেরু থেকে আসা প্রচণ্ড ঠান্ডা বাতাস না কমা পর্যন্ত জার্মানির জীবনযাত্রা স্বাভাবিক হবে না বলছে আবহাওয়া অধিদপ্তর। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ব্যাপক তুষারপাতে অনেক স্থানে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলেও কোনো কোনো জায়গায় শ্বেতশুভ্র বরফের মোহনীয় সৌন্দর্য নজর কাড়ছে সবার। ফ্রান্সের আইফেল টাওয়ার সেজেছে তুষারের ভিন্ন আবহে, নান্দনিক রূপে। পাশাপাশি ফিনল্যান্ডেও বরফের ওপর বিরল চিত্রকর্ম দৃষ্টি কাড়ছে ভ্রমণ পিপাসুদের। যতদূর চোখ যায় তুষারে ঢাকা শুভ্র সুন্দর পরিবেশ। ফিনল্যান্ডের তুষারপাত মনে ধরবে যে কারো। প্রকৃতি যেন এখানে দুহাত ভরে দেওয়ার জন্যই প্রস্তুত। দেশটির ইস্পো শহরে শিল্পীদের দৃষ্টিনন্দন চিত্রকর্ম যে কারো মন ভালো করে দেবে। ইউরোপের আরেক দেশ ফ্রান্সেও অনবরত বরফ পড়ছে। রাজধানী প্যারিসের তাপমাত্রা ক্রমেই কমছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ছে বরফ। পথঘাট ঢেকে গেছে শুভ্রতায়। ফরাসি বিপ্লবের প্রতীক ঐতিহাসিক স্থাপনা আইফেল টাওয়ারও ঢেকেছে তুষারে। মুগ্ধতা ছড়ানো এই সৌন্দর্য দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। ভিন্ন এই রূপ দেখতে পেরে অত্যন্ত খুশি আগতরা। তারা বলছেন, বছরের এই সময়টার বৈচিত্র্য অন্য কোনো সময়ের সঙ্গে তুলনা করার মতো নয়। ভারী তুষারপাতের সংখ্যায় ফ্রান্সের বেশ কয়েকটি জায়গায় সতর্কতা থাকলেও আনন্দ উপভোগে ভাটা পড়েনি একটুও।
সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। নতুন স্পিন বোলিং কোচের খোঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ড্যানিয়েল ভেট্টোরির জায়গায় নতুন কোচ নিয়োগ হবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগেই, জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড যাবার আগে দেশে কোনো ক্যাম্প করবে না ক্রিকেটাররা। নিউজিল্যান্ড পৌঁছেই শুরু হবে আনুষ্ঠানিক প্রস্তুতি। এদিকে পারিবারিক কারণে সেই সফরে না যেতে সাকিব আল হাসানের ছুটি মঞ্জুর করেছে বোর্ড। চড়া পারিশ্রমিকে 2019-এর জুলাইয়ে জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পান ড্যানিয়েল ভেট্টোরি। কিউই কিংবদন্তির সঙ্গে বিসিবির চুক্তি হয়েছিল 100 দিনের, কিন্তু তার সার্ভিস সেভাবে পায়নি টাইগাররা। গত বছর পাকিস্তান সফরেও যাননি ভেট্টোরি। করোনা ইস্যুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান হোম সিরিজেও অনুপস্থিত তিনি। এসব ছাড়াও তার পারিশ্রমিক বিবেচনায় বিকল্প ভাবতে বাধ্য হয়েছে বোর্ড। আগামী মাসে নিউজিল্যান্ড সফর দিয়ে শেষ হবে তার বাংলাদেশ দলের কোচিং অধ্যায়। টি-20 বিশ্বকাপ ছাড়াও এবছর ব্যস্ত সূচি টাইগারদের, তাই দ্রুততম সময়ে নতুন স্পিন বোলিং কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিয়েছে ক্রিকেট বোর্ড। ওরও কিন্তু আপনার 100 দিনের একটা আমাদের কন্ট্রাক্ট ছিল, তো সেটা কতদিন বাকি আছে সেটা ওকে আমরা ওখানে পাচ্ছি, এবং এরপর আমরা স্পিন কোচিং আমরা এক জায়গায় কথা বলছি এবং সেটা চলছে। আমরা একটা ভালো কোয়ালিটি পেলে আমরা ইনশাল্লাহ নিয়ে নিই। আমরা চেষ্টা করছি নিউজিল্যান্ডের পরপর, এর মধ্যে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। উইন্ডিজ সিরিজ শেষ হতেই বাংলাদেশ দলকে উড়াল দিতে হবে নিউজিল্যান্ডে, মাঝে কদিনের বিরতি। এ সময় কোনো ক্যাম্প ডাকতে চায় না টিম ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ডে পৌঁছেই শুরু হবে প্রস্তুতি। ইটস এ ভেরি ডিফিকাল্ট ফর প্লেয়ার্স, কারণ এক তো মনে করেন যে আপনার খেলা টেনশন থাকে, তার মধ্যে আবার মেন্টালি যদি একটা প্রেশার থাকে, তো সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করার পর আমরা নিউজিল্যান্ডকে একটা যেন আমাদের প্লেয়াররা যেন একটু বেশি দিন প্র্যাকটিস করতে পারে এবং আর একটু সুযোগ সুবিধা পায়। সবসময় কিন্তু আপনার কোয়ারেন্টাইনে রাখা বা বাইরে বলে রাখা এটা প্লেয়ারদের জন্য খুবই একটা কঠিন ব্যাপার। তো আমরা এই সিরিজটা শেষ হলে ওদেরকে একটু রিল্যাক্সের জন্য ছুটি দিবে, তারপরে হয়তো বা এখান থেকে নিয়ে আমরা ওখানে ট্রেনিং। চোটের কারণে দলের বাইরে সাকিব আল হাসান। নিউজিল্যান্ড সফরেও থাকছেন না বিশ্বসেরা অলরাউন্ডার। তার ছুটির আবেদনে ইতিবাচক সাড়া দিয়েছে বিসিবি। ও তোর ফ্যামিলির জন্য আপনার ইয়ে করেছে। আজকে মাননীয় বোর্ড প্রেসিডেন্টের সাথে আলাপ করেছি, ওর ছুটিটা দিয়ে দিয়েছে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এপ্রিলে অনুষ্ঠিতব্য বাংলাদেশ গেমসের ভেন্যু চূড়ান্ত করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। ঢাকা সহ 8 বিভাগের 8টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ইভেন্টগুলো, জানিয়েছেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ রাজীব উদ্দিন আহমেদ চপল। গেমসের ক্যাম্পে আসার 72 ঘন্টা আগে করোনা টেস্ট করাতে হবে অ্যাথলিটদের। সে ব্যাপারে সহযোগিতা করবে বিওএ, এমনটা জানিয়েছেন গেমস আয়োজন কমিটির চেয়ারম্যান বশির আল মামুন। করোনায় লন্ডভন্ড দুনিয়া, গেল একটা বছরেই পিছিয়েছে নানা আয়োজন। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বাংলাদেশ গেমস আয়োজনের প্রস্তুতি ছিল একেবারে শেষ পর্যায়ে, কিন্তু শেষ মুহূর্তে করোনার কারণে স্থগিত হয় আয়োজন। কমেছে করোনার প্রভাব, এসেছে ভ্যাকসিন, এরই মধ্যে নির্ধারিত হয়েছে নতুন তারিখ। 1 থেকে 10 এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ গেমস। ভেন্যু চূড়ান্তের ব্যাপারে এদিন ফেডারেশনগুলোর সাথে বৈঠক করে অলিম্পিক অ্যাসোসিয়েশন। ঢাকা সহ 8 ভেন্যুতে হবে এবারের আসর। পুরো বাংলাদেশে মোট 9টা জায়গায় খেলা হচ্ছে, তার মধ্যে 8টি ডিসিপ্লিন, 31টা ডিসিপ্লিনের মধ্যে 8টি ডিসিপ্লিন যাচ্ছে 7টি বিভাগে, ঢাকা ছাড়া আর কি। যেমন রংপুরে যাচ্ছে রাগবি, আর্চারি যাচ্ছে বরিশাল, ক্রিকেট যাচ্ছে বরিশাল, তারপর ভারোত্তোলন যাচ্ছে ময়মনসিংহ, ভলিবল যাচ্ছে খুলনা, এভাবেই। আর বাকিগুলো সব ঢাকা এবং ঢাকা শহরের আশেপাশে এগুলো অনুষ্ঠিত হবে। 8000 অ্যাথলিটের অংশগ্রহণে হবে এবারের বাংলাদেশ গেমস। বড় সংখ্যার এই অ্যাথলিটদের সুরক্ষিত রাখতে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। গেমসে যোগ দেওয়ার 72 ঘন্টা আগে টেস্ট করাতে হবে খেলোয়াড়দের। ঢাকার বাইরে অ্যাথলিটদের টেস্ট করাতে সহযোগিতা করবে অলিম্পিক অ্যাসোসিয়েশন। আমরা মন্ত্রিপরিষদ সচিবের সাথে নিয়ে আলাপও করেছি। আমরা বিভিন্ন ডেপুটি কমিশনার এবং তাদেরকে আমরা মন্ত্রিপরিষদ সচিবের ওখান থেকে চিঠি পাঠাবার ব্যবস্থা করছি যে আমাদের সিলেক্টেড অ্যাথলেটস এবং কর্মকর্তা তারা ঢাকায় যখন আসবেন, আমাদের নির্ধারিত হোটেল থাকবেন, তার আগে তারা যেন কোভিড টেস্ট সার্টিফিকেট নিয়ে আসে। তো সেই ব্যাপারে যে কোভিড টেস্টের অ্যাভেবিলিটি, সেখানে কোনো অসুবিধা থাকলে সে ব্যাপারে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ব্যবস্থা নিবে আমাদের মেডিকেল কমিটির সমন্বয়ে। তাছাড়া উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ করতে নানা পরিকল্পনা রয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশনের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।
25 মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচের 7 থেকে 10 দিন আগে ক্যাম্পে যোগ দিবেন জাতীয় দলের ফুটবলাররা, জানিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি গোলাম সালাম মোর্শেদি। শিগগিরই লিগ বন্ধ হচ্ছে না জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক উইন্ডোর আগে বিপিএল এর আরও 3 রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে। বছর শুরুর আগে ক্যালেন্ডার দিয়ে প্রশংসা কুড়িয়েছে বাফুফে, কিন্তু 2 মাস না পেরুতেই কয়েক দফায় পরিবর্তন করতে হয়েছে তাদের দেয়া সেই ক্যালেন্ডারই। বর্ষপঞ্জিকা অনুযায়ী 7 মার্চ থেকে 40 দিনের বিরতিতে যাওয়ার কথা ছিল প্রিমিয়ার লিগ ফুটবল। সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে বাফুফে। জাতীয় দলের খেলা কিংবা বঙ্গবন্ধু গোল্ড কাপ নিয়ে এখনও নিশ্চিত না হওয়ায় আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফুটবল ফেডারেশন। সিলেটে হবে মার্চের 25 তারিখে, আমরা একটা অ্যাপ্রক্সিমেটলি টেন্টেটিভ ডেট, সেটা সিলেট স্টেডিয়ামে হবে আমাদের আফগানিস্তানের সাথে বাংলাদেশ জাতীয় দল। যখন লিগ চলে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ফিট থাকে ইন্ডিভিজুয়ালি। কোচের দায়িত্ব হবে এই টিম প্লেয়ারগুলোকে নিয়ে, তাদেরকে নিয়ে একসাথে নিয়ে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং গ্রো করে কাকে কোন পজিশনে খেলাবেন এইটা ম্যাক্সিমাম 7 ডেজ, আর সবচেয়ে বেশি হলে 10 দিন। অনিশ্চয়তা কাটেনি জাতীয় দলেও। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত করেনি এএফসি। কথা চলছে ওমান কিংবা কাতারে অনুষ্ঠিত হতে পারে ম্যাচগুলো। অবশ্য এর মধ্যে প্রতিপক্ষ দেশগুলোর সাথে কথা বলছে বাফুফে। আফগানিস্তানের বিপক্ষে মার্চে একটি ম্যাচ হবে বিশ্বকাপ বাছাই পর্বের। পরবর্তী 3 রাউন্ডের কিন্তু অলরেডি ফিকচার এবং ভেন্যু কে কোথায় খেলবেন সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি। ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি এবং আমাদের সভাপতি সাহেব যখন ম্যাচেস নিয়ে যদি তারা আবাসিক ক্যাম্পে যান, তখন আমি আপনাদেরকে বলতে পারবো যে আমরা কি করব বা কত দিনের জন্য বন্ধ হবে। এছাড়াও প্রিমিয়ার লিগে রেফারিদের নিয়ে ওঠা অভিযোগের ব্যাপারে কঠোর হচ্ছে ফুটবল ফেডারেশন। করোনাকালীন নিরাপত্তার জন্য একটি স্যানিটাইজার কোম্পানির সঙ্গে বাফুফের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। খাগড়াছড়িতে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে কুম্ফু প্রশিক্ষণে অংশ নিচ্ছেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিতেন বড়ুয়া। জিতেন, শারীরিক সুস্থতা ও আত্মরক্ষার কৌশল শিখতে কারাতে প্রশিক্ষণের আগ্রহ বাড়ছে খাগড়াছড়ির কিশোরীদের মাঝে। আমি এখন দাঁড়িয়ে আছি খাগড়াছড়ির ঐতিহাসিক স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার পৃষ্ঠপোষকতায় এবং খাগড়াছড়ি কারাতে একাডেমির উদ্যোগে এই প্রশিক্ষণ শুরু হয়। গত 2 ফেব্রুয়ারি খাগড়াছড়ি কারাতে একাডেমির উদ্যোগে প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে শতাধিক কিশোরীর সাথে কিশোররাও অংশগ্রহণ করছে। দেখা যাচ্ছে শিশুরাও এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছে। খাগড়াছড়ি কারাতে একাডেমির প্রশিক্ষক আজহার হীরা আমাদেরকে জানিয়েছেন প্রায় শতাধিক কিশোরী এবং যুবক যুবতীরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে। প্রতিদিন সকাল 7টা থেকে 9টা পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলে। তার ব্যক্তিগত উদ্যোগে এই কারাতে একাডেমিটা প্রতিষ্ঠিত হয় এবং তার ব্যক্তিগত উদ্যোগেই তিনি এই প্রশিক্ষণ কার্যক্রমটা চালু করেছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শতাধিক প্রায় অর্ধ শতাধিক কিশোরী ঐতিহাসিক সেই খাগড়াছড়ি স্টেডিয়ামের সবুজ চত্বরে তারা প্রশিক্ষণ গ্রহণ করতেছে। ভোর থেকে তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে খাগড়াছড়ি স্টেডিয়ামে আসে। এখানে আমরা দেখতে পাচ্ছি সকালবেলা কিন্তু এখানে যাতায়াতের অনেক সমস্যা বা প্রতিবন্ধকতা থাকলেও তারা অনেক কষ্টসাধ্য করে নিজেদের আত্মরক্ষা, বিশেষ করে মেয়েরা তাদের নিজেদের আত্মরক্ষার জন্য এবং দেহ মন সুস্থ রাখার জন্যই তারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছে বলে আমাদের জানিয়েছেন। তা আমাদের মাঝে কারাতে প্রশিক্ষণ একাডেমির পরিচালক আজহার হীরা আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে তার সাথে আমরা কথা বলবো।
ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বিশেষ করে মেয়েরা আমাদেরকে জানিয়েছেন প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী করে তুলছে এমন আয়োজনে তারা খুব খুশি। জেলা ক্রীড়া সংস্থা এবং কারাতে একাডেমি এই ধরনের উদ্যোগ যদি আরো গ্রহণ করে তাহলে এই পার্বত্য এই খাগড়াছড়ির মানে কিশোর কিশোরীরা উপকৃত হবে। দীর্ঘদিন করোনার কালীন সময়ে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার কোনো মানে ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন ছিল না। দীর্ঘদিন পর বিশেষ করে এই ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজহার হীরা এবং যুগ্ম সম্পাদক আজহার হীরা এবং কারাতে প্রশিক্ষণ একাডেমির পরিচালক, তিনি আবার কারাতে প্রশিক্ষণ একাডেমির পরিচালকও তার ব্যক্তিগত উদ্যোগে এই প্রশিক্ষণ কার্যক্রমটি চালু করেছেন। আমি এখন কথা বলছি খাগড়াছড়ি কারাতে প্রশিক্ষণ একাডেমির পরিচালক আজহার হীরার সাথে। আপনি কিভাবে এই উদ্যোগটা গ্রহণ করলেন এবং কিভাবে সাড়া পাচ্ছেন এই প্রশিক্ষণ কার্যক্রম চালু করতে গিয়ে? জি ধন্যবাদ। আমরা মূলত আসলে দীর্ঘদিন এই করোনার কারণে জেলা ক্রীড়া সংস্থার সকল কার্যক্রম বন্ধ ছিল। আমরা জেলা ক্রীড়া সংস্থার ইতিমধ্যে নতুন কমিটি হয়েছে। আমরা এই মাসের 9 তারিখ আমরা দায়িত্ব নিয়েছি এবং তারপর পরে আমরা এই কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আমাদের নতুন কর্মসূচি শুরু করেছি। বাংলাদেশ কারাতে ফেডারেশন তৃণমূল পর্যায়ে কারাতে খেলোয়াড় বাছাইয়ের জন্য একটি 7 দিনের প্রশিক্ষণ ক্যাম্প চালু করে। সেই প্রশিক্ষণের মাধ্যমেই আসলে আমাদের জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম এবং করোনার পরবর্তী খাগড়াছড়ি যে স্পোর্টসের কার্যক্রম আমরা শুরু করি। ধন্যবাদ। আমি একটু কথা বলতে চাচ্ছি একজন প্রশিক্ষণার্থীর সাথে। তুমি আচ্ছা ধন্যবাদ বস। আমি এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জিতন বড়ুয়া। ফুলের রাজ্য নারায়ণগঞ্জের কলাগাছিয়া ইউনিয়ন পহেলা ফাল্গুন ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন 3 শতাধিক ফুল চাষি। মহামারী করোনা ভাইরাসের কারণে কাঙ্ক্ষিত বেচা বিক্রি না হওয়ার আশঙ্কা করছেন ফুল বাগান মালিকরা। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, ফুল চাষিদের ক্ষতি পুষিয়ে দিতে ঋণ প্রদান সহ নানাভাবে সহযোগিতা করা হচ্ছে। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। গত 1 দশক ধরে বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে। এখানকার সাবদি, দিঘলদি ও মাধবপাশা সহ 10টি গ্রামে প্রায় 400 বিঘা জমিতে ফুল চাষ করে সচ্ছলতার মুখ দেখাচ্ছেন হতদরিদ্র কৃষকরা। বদলে গেছে এলাকার পরিবেশ, এখন ফুলে ফুলে ভরা। গাঁদা, চেরি, চন্দ্রমল্লিকা, জবা, সূর্যমুখী, গ্যালেরিয়া, ডালিয়া, স্টার, মাম, কাঠমালতি, বেলি, জারবারা ও জিপসি সহ অন্তত 40 প্রকারের দেশি বিদেশি ফুল চাষ হচ্ছে। রাজধানীর শাহবাগ সহ এখানকার ফুল যায় দেশের বিভিন্ন জেলায়। ফেব্রুয়ারি মাসের বিশেষ 3টি দিবস উপলক্ষে ফুলের চাহিদা মেটাতে গত 4-5 মাস ধরে ব্যস্ত সময় পার করছেন ফুল চাষিরা। তবে মহামারী করোনা ভাইরাসের কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবং পাইকারি ক্রেতারা তুলনামূলকভাবে না আসায় এবছর বেচা বিক্রি আশানুরূপ হচ্ছে না। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, যে কারণে আমাদের ফুলের চাহিদা আর কি অনেক কমে গেছে। বছরে 2টা সিজন আছে, যেরকম 14 ফেব্রুয়ারি বা 21 ফেব্রুয়ারি। এর মধ্যে আশা করা যায় কিছু টাকা লাভবান হওয়ার চিন্তা ভাবনা আছে। সরকারের তো আমাকে কোনো সাহায্য করলে, একটু সাহায্য করলে আমরা একটু করতে পারি। হরেক রকমের ফুলের এই চারণভূমির সৌন্দর্য উপভোগ করতে গত কয়েক বছর ধরেই মানুষের বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে সাবদি, দিঘলদি এলাকা। ফুলের সিজনটাতে আসলে এই জায়গায় আসলে মনে হয় কি মনটা খুব ভালো হয়ে যায়, আর ফুল দেখলে তো সবারই ভালো লাগে। এখানে যে পরিবেশটা, এটা তো আর শহরে পাওয়া যায় না। এখানে বিভিন্ন রকমের ফুল পাওয়া যায়, তারপর সুন্দর সুন্দর ছবি তোলা যায়। করোনার সময় ঘুরতে পারি নাই, ঘর থেকে বের হতে পারি নাই, লকডাউনে এখানে এসে অনেকই ভালো লাগতেছে। তবে নারায়ণগঞ্জের ফুল চাষকে আরো সমৃদ্ধ করতে বিদেশে রপ্তানির ব্যাপারে কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা কৃষি বিভাগ। কৃষকদেরকে আমরা উদ্বুদ্ধ করছি যাতে ব্যাংক থেকে সরকারের যে প্রণোদনার আওতায় যে ঋণের সুবিধা দিচ্ছে, সেই ঋণের সুবিধাটা যাতে পায়। কৃষি বিভাগ জানায়, সাবদি এলাকায় গত মৌসুমে 50 হেক্টরে এবং চলতি মৌসুমে 70 হেক্টরের বেশি জমিতে ফুল চাষ হয়েছে। আর করোনার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে এ পর্যন্ত 19 জনকে 1 লাখ টাকা করে মোট 19 লাখ টাকা কৃষি ঋণ প্রদান করা হয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
অনলাইন নিবন্ধন সফল হওয়ায় করোনা টিকার স্পট রেজিস্ট্রেশন এখন থেকে বন্ধ। জেলা উপজেলাতেও ভিড়, ভ্যাকসিন নিতে গ্রামের মানুষকে উদ্বুদ্ধ করার আহ্বান প্রধানমন্ত্রীর। ওয়াসার ভুলে ব্যক্তিগত জমিতে গড়ে উঠেছে পাম্প ও খাল, 1 দশক ধরে বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও মেলেনি প্রতিকার। এই ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।